প্রিয় স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল স্ট্রং বেস পাঠশালায়। আমি মোহাম্মদ উমর উদ্দিন। আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে পরিবেশ ও বিজ্ঞান এবং ইতিহাস বিষয়টি পড়াবো। আজকের ভিডিওতে আমি ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওতে দেওয়া সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের বিদ্যালয়ের ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 95% কমনযোগ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং নিজেদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। চলো সাজেশনের প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক। স্ট্রং বেস পাঠশালার সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমি জানাতে চাই যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যে চ্যাপ্টারগুলি পড়বে সেগুলি হলো চ্যাপ্টার নাম্বার 3, 4 এবং 5। আজকের ভিডিওতে আমি এই সমস্ত চ্যাপ্টারগুলির অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই সমস্ত চ্যাপ্টারগুলির ডিটেলসে ভিডিও চাও, যার মধ্যে আমি সম্পূর্ণ টপিকগুলোকে বুঝিয়ে দেব তোমাদেরকে, তার জন্য তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আসো প্রশ্ন উত্তরগুলো দেখা যাক। দেখো, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে 1-এর দাগে আমি রেখেছি সঠিক উত্তরটি বেছে নিয়ে রাখো। 1 × 8 = 8, মানে 1 নম্বরের 8টি প্রশ্ন, যেগুলো তোমাকে বেছে নিয়ে টিক মার দিয়ে লিখতে হবে। প্রথম প্রশ্নতে আছে সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত কোন জেলা? দেখো, আমরা দেখতে পাচ্ছি অপশানে আছে বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান এবং কৃষ্ণনগর। তোমরা যারা কলকাতা বেড়াতে গিয়েছো বা যারা বর্ধমানের আশেপাশে দিয়ে গেছো, তারা সকলেই জানো যে সীতাভোগ এবং মিহিদানা সেখানকার বিখ্যাত। তাই প্রথম উত্তরটা হবে সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত বর্ধমান জেলা। দ্বিতীয় প্রশ্নতে আসি, তরাই অঞ্চলে উৎপন্ন একটি ফল হলো কলা, আনারস না আপেল? তরাই অঞ্চলের জন্য উৎপন্ন একটা ফল হলো আনারস। তারপরে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে আসি, বঙ্গভঙ্গ হয়েছিল 1904 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে না 1950 খ্রিস্টাব্দে? দেখো, অধিকাংশ ছাত্ররাই ভুল করে, লিখে দেয় 1947 খ্রিস্টাব্দে, কিন্তু এটা হবে না, এটা হবে 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নতে আসা যাক, মালভূমি অঞ্চলের মাটি কেমন? উর্বর, অনুর্বর না মাঝামাঝি? মালভূমি অঞ্চলের মাটি হবে অনুর্বর। চলো পরের প্রশ্নতে আসা যাক। দেখো, বলেছে বালি আর কাদার ভাগ প্রায় সমান থাকে কোন মাটিতে? দোআঁশ, এঁটেল না বেলে মাটিতে? দেখো, বালি আর কাদা এর সমান ভাগ থাকবে দোআঁশ মাটিতে। আর তোমাদেরকে আরও জানিয়ে দিই, এই দোআঁশ মাটিতেই ফলন সব থেকে ভালো হয়, কারণ বেলে মাটি নামের মধ্যেই আছে, বেলে মানে বালি। মনে রাখার সহজ উপায়, বেলে মাটিতে বালির ভাগ বেশি। এঁটেল দেখবে তোমরা ঢেল বা ঢেলা মাটি, ঢেলা নাম শুনেছো, তেমনি এঁটেল নামটা মানে শক্ত, ঢেলা টাইপের মানে শক্ত টাইপের মাটি। তাহলে এঁটেল মাটিটা কাদা মাটি, কাদা শক্ত মাটি, তার জন্য এঁটেল মাটিটা কাদা ভাগ বেশি, বেলে মাটিতে বালির ভাগ বেশি। আর দোআঁশ মাটিটা মনে রাখবে বালি আর কাদার ভাগ প্রায় সমান সমান। তারপর বলেছে স্কোয়াশ গাছ দেখতে কেমন? এটা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্কোয়াশ গাছ দেখতে লিচু গাছের মতো, পেঁপে গাছের মতো, বেল গাছের মতো না ঝিঙে গাছের মতো? দেখো, স্কোয়াশ একটা ফলের নাম। স্কোয়াশ গাছ দেখতে অনেকটা ঝিঙে গাছের মতো, এটা মনে রাখবে। তারপরের প্রশ্ন আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয়
এটা তোমাদের সকলকে জানা উচিত, কারণ ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন যখন দেখবে আমাদের স্কুলে বিদ্যালয়ে নানা রকম দিবস পালন হয়, যেমন প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস ইত্যাদি আরও অনেক দিবস পালন হয়। তখন তোমরা ভালো করে লক্ষ্য করে থাকবে, যখন শিক্ষক দিবস পালন করা হয় তখন টিচাররা বা শিক্ষক শিক্ষিকারা কী করেন, একটা ছবি নিয়ে আসেন, যার গলায় একটু ফুল দিয়ে হার পরানো থাকে। আসলে ওই ছবিটা কার তোমরা হয়তো ভালো করে লিখে থাকবে, ওই ছবিটা কেউ হয়তো জেনে থাকবে। ওই ছবিটা হলো ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাই আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। পরের প্রশ্ন বলেছে একটা আঁশবিহীন মাছের নাম। দেখো অপশান দিয়েছে ট্যাংরা, কাতলা, রুই। দেখো আমরা যারা বাঙালি আছি, আমাদের সকলের মায়েরা দেখবে বাবারা বাজারে করে নিয়ে আসেন মাছগুলো। সেই মাছগুলো মায়েরা কী করে, এই আঁশগুলোকে ছাড়িয়ে নেয়। তো তোমরা লক্ষ্য করে থাকবে প্রায় অনেক মাছের আঁশ দেখতে পাও, কিন্তু কিছু কিছু মাছের আঁশ দেখা যায় না, যেমন ট্যাংরা, মাগুর, শিঙি আরও ইত্যাদি মাছগুলোর আঁশ দেখা যায় না। তো এখানে দেখো অপশানে দিয়েছে ট্যাংরা, তো আমাদের এই উত্তরটা হবে ট্যাংরা। দেখো 2-এর দাগের প্রশ্নতে আসি। 2-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো, 1 × 11 = 11। মানে 11টি প্রশ্ন দিয়েছি তোমাদেরকে, যেগুলো শূন্যস্থান হিসাবে পূরণ করতে হবে। দেখো আমার এখানে যেগুলো কালো রঙের একটু বোল্ড টাইপের দেখতে পাচ্ছ, সেগুলোই তোমাদের শূন্যস্থানে হবে। তো প্রথম প্রশ্ন বলেছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। পশ্চিমবঙ্গ তোমরা সবাই জানো আমাদের রাজ্য, তো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। তোমাদের শূন্যস্থানে লিখবে সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম। পরের কোশ্চেন দেখো বলেছে বাঁকুড়া জেলা ড্যাশের জন্য বিখ্যাত। বাঁকুড়া জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো টেরাকোটা মানে কি তোমরা হয়তো অনেকেই জানবে বা কেউ জানবে না, তো আমি বলে দিই। টেরাকোটা মানে হচ্ছে পোড়া মাটির শিল্প। দেখবে মাটির তৈরি কলসি, মাটির তৈরি ভাঁড়, অনেক কিছু হয়। সেই মাটির তৈরি পোড়া মাটির তৈরি শিল্পকে বলা হয় টেরাকোটা শিল্প। পরের কোশ্চেনে আসি। দেখো বলেছে ড্যাশ তারিখটা ভারতের প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস তোমরা সকলেই জানবে যে 26শে জানুয়ারি তারিখটা প্রজাতন্ত্র দিবস। দেখো অনেকে গোলমালিয়ে দেয় যে প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবস এই দুটোই একই দিন, না, কিন্তু এটা ঠিক নয়। স্বাধীনতা দিবস হলো 15ই আগস্ট আর প্রজাতন্ত্র দিবস হলো 26শে জানুয়ারি, মনে রাখবে। এর পরের প্রশ্ন হলো জওহরলাল নেহরুর জন্মদিন হিসাবে পালন করা হয় ড্যাশ দিবস। দেখো আগের আমরা পড়েছিলাম যে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। এবার পড়ছি জওহরলাল নেহরুর জন্মদিন আমরা কী হিসাবে পালন করি, নাকি শিশু দিবস। সেই শিশু দিবস হিসেবে পালন করা হয় আমাদের জওহরলাল নেহরুর জন্মদিনটি। দেখো পরের কোশ্চেনটা তোমরা দেখে পরিচিত থাকবে যে এটা আগেও কোশ্চেনটা এসেছিল। বর্ধমান ড্যাশ ও ড্যাশ এর জন্য বিখ্যাত। তোমরা আগেই পড়েছো একের ক দাগের প্রশ্নতে। বর্ধমান হচ্ছে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত। পরের প্রশ্ন বলেছে ড্যাশ হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আমরা জানব আবুল কালাম আজাদ হলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এর পরের প্রশ্ন মেদিনীপুর ড্যাশ নদীর তীরে অবস্থিত। মেদিনীপুর কংসাবতী নদীর তীরে অবস্থিত। তারপরের প্রশ্ন তিতুমির বানিয়েছিলেন ড্যাশ। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে রাখবে, এই প্রশ্ন তোমরা ক্লাস 8এও পেয়ে থাকবে। তিতুমির বানিয়েছিল বাঁশের কেল্লা। তিতুমির ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এর পরের প্রশ্ন আগে কীটনাশক হিসাবে ড্যাশ ব্যবহার করা হতো। আগে কীটনাশক হিসাবে নিম পাতা ব্যবহার করা হতো। তোমরা জানো এখন কীটনাশক হিসাবে সার, ইউরিয়া, পটাশ ব্যবহার করা হয় জমিতে, কিন্তু আগে
নিম পাতা, মানে আমাদের যে নিম গাছের পাতাগুলো সেগুলোকেই ব্যবহার করা হতো বিভিন্ন পোকামাকড় মারার জন্য, ক্ষতিকারক পোকামাকড়। এর পরের প্রশ্ন, তামলুক শহরের আদি নাম কি? তামলুক শহরের আদি নাম হলো তাম্রলিপ্ত। এর পরের প্রশ্ন, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। দেখবে তোমরা অনেকে হারভেস্টার নামটি শুনে থাকবে বা দেখে থাকবে। দেখবে এখন বড় উঁচু একটা ট্রাকের মতো, যার উপরে ট্রাক্টর এবং নিচে জায়গাটায় যেখানে ও ধানগুলোকে কেটে সেই ধানের জমিতেই সেগুলোকে ধান থেকে খড়কে আলাদা করে দেওয়া হয়, সেইটাই হলো হারভেস্টার। এবারে 3 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এখানে বলেছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 9 = 9, মানে 9টি প্রশ্ন 1 নম্বরের, তোমাদেরকে এক কথায় উত্তরগুলি দিতে হবে। প্রথম বলেছে কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা সকলেই নাম শুনে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হলো কলকাতার জোড়াসাঁকোয়। এর পরের প্রশ্ন দেখো, বলেছে হারভেস্টার কি? দেখো এই প্রশ্নটা আগেও এসেছিল। তোমাদেরকে আমি জানাই যে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ঘুরে আসছে সেগুলো অবশ্যই অতি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার চান্স 100%। তাই তোমাদেরকে বলবো এগুলিকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। দেখো বলেছে হারভেস্টার কি? ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের পাশে পাশে কি যতটা সম্ভব আমি ছবি দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখে বুঝে নেবে। তারপরের প্রশ্ন বলেছে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? এই কোশ্চেনটাও দেখো আগের বার এসেছিল। বঙ্গভঙ্গ ছিল 1905 সালে। তোমরা মনোযোগ সহকারে পড়বে। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিও তোমাদেরই এই পাঠশালা চ্যানেলটিকে। এর পরের প্রশ্ন বলেছে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? তোমরা দেখেছো হয়তো অনেকজনই যারা চিড়িয়াখানায় গেছো, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় গরুমারা অভয়ারণ্যে। গরুমারা অভয়ারণ্যে, এটা মনে রাখবে। একশৃঙ্গ গন্ডার দেখা যায় গরুমারা অভয়ারণ্যে। তোমাদের সুবিধার্থে আমি একশৃঙ্গ গন্ডারের ছবিটা দিয়ে রাখলাম। তার পরের কোশ্চেন, তরাই অঞ্চলে একটি নদীর নাম লেখো। তরাই অঞ্চলে একটি নদীর নাম হলো মহানন্দা। এর পরের কোশ্চেনে বলেছে কোন মনীষীর জন্মদিনটি আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি? দেখো এই প্রশ্নটা আগের বারও এসেছিল, আগেও আমি দিয়েছিলাম। দেখো কোন মনীষী, আচ্ছা মনীষী মানে কি তোমরা কি জানো? মনীষী কাদের বলে? দেখো মনীষী তাদেরই বলে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক লড়াই করেছে, এমনকি তারা প্রাণও হারিয়েছেন কিছু কিছু জন, যেমন ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, এরা খুব অল্প বয়সে তাদের প্রাণকে হারিয়ে ফেলেছিলেন। ঠিক তেমনই তাদেরকে আমরা মনীষী বলি, যারা আমাদের স্বাধীনতার জন্য লড়েছেন। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনও এরকম একটা মনীষী ছিলেন। তার জন্মদিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তার পরের কোশ্চেনটাও বলেছে, দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলতো? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। পরের প্রশ্ন বলেছে মহানন্দা। একটু আগে পড়লাম তরাই অঞ্চলে একটা নদীর নাম হলো মহানন্দা। এই নদীটার জন্মস্থান কোথায়? স্যার মহানন্দা নদীটির জন্মস্থান হলো দার্জিলিং এর ডাউহিল অঞ্চলে। দার্জিলিং জেলার ডাউহিল অঞ্চলে মহানন্দা নদীর জন্ম। পরের প্রশ্নগুলি দেখো বলা আছে 4 দাগে, বড় প্রশ্ন এগুলি 2 নম্বরের, 8টি দিয়েছে। 8টি প্রশ্ন 2 নম্বরের, 8 দুগুণে 16 নম্বর। দেখো 4 প্রথমে বলেছে নিত্যবহ নদী কাকে বলে? একটি উদাহরণ দাও।
দেখো বলেছে যে সকল নদীতে সারা বছর জল ধরে জলপ্রবাহ দেখা যায় তাদের নিত্যবহ নদী বলে, যেমন ভারতের গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী প্রভৃতি। দেখো নিত্যবহ নদী তোমাদেরকে মনে রাখার জন্য সহজ ট্রিক আমি বলে দিই। নিত্যবহ, নিত্য মানে সারাদিন বয়ে যাওয়া, সারাকাল বয়ে যাওয়া, কখনোই থামবে না। দেখবে যে নদীগুলো সারাকাল বয়ে যায় সেই নদীগুলোকে নিত্যবহ নদী বলে, যেমন আমাদের গঙ্গা সারাকাল বয়ে যায়, তাই গঙ্গাকে নিত্যবহ নদী বলা হয়। তারপর বলেছে হারভেস্টিং কাকে বলে। দেখো আগের প্রশ্নতে আমরা দেখেছিলাম হারভেস্টার নামটি শুনলাম। এবার দেখো বলেছে হারভেস্টিং, ঠিক একই রকম নাম, তাই একই রকম জায়গা থেকে এসছে। হারভেস্টার যে কাজগুলি করে তাকে হারভেস্টিং বলে। যেমন দেখো আমরা শুনলাম যে হারভেস্টার ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এই সমস্ত কাজগুলি হারভেস্টার করে। আর এই সমস্ত কাজগুলিকে একসঙ্গে ইংরাজিতে বলা হয় হারভেস্টিং। এর পরের প্রশ্ন দেখো বলেছে সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলির নাম লেখো। সুন্দরবন অঞ্চল, তোমরা সকলে নামটি শুনে রাখবে। সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলি হলো মাতলা, গোসাবা, পিয়ালি, ঠাকুরান, হাড়িয়াভাঙা, সপ্তমুখী প্রভৃতি ইত্যাদি নদীগুলি। পরের গুরুত্ব প্রশ্নতে বলা আছে ভারতের সবুজ বিপ্লব কী। দেখো ভারতবর্ষে 1960-এর দশকে ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যার ফলস্বরূপ ফসলের উৎপাদন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায়, যাকে সবুজ বিপ্লব বলা হয়। এক কথায় যদি তোমাদের বলি যে 1960-এর দশকে যখন ফসলের উৎপাদন খুব কমে যাচ্ছিল তখন চাষিরা আন্দোলন করেছিল, যার ফলস্বরূপ এই সবুজ বিপ্লব। এর পরের প্রশ্ন, আমরা সাধারণতন্ত্র দিবস কেন পালন করি। দেখো এটাকেই ঘুরিয়ে বলতে পারে আমরা প্রজাতন্ত্র দিবস কেন পালন করি। দেখো প্রজাতন্ত্র দিবস আর সাধারণতন্ত্র দিবস এই দুটি একই দিবস নামে পরিচিত। দেখো উত্তরে বলা আছে স্বাধীনতা লাভের পর ভারতের শাসন ব্যবস্থার পরিচালনায় লক্ষ্যে এক সংবিধান রচনার প্রয়োজন দেখা যায়। সুদীর্ঘ আলাপ আলোচনার পর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। তাই 26শে জানুয়ারি দিনটিকে ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা হয়। দেখো তোমাদের আমি জানিয়ে রাখি যে আমাদের সংবিধান, যাকে ইংরেজিতে বলে কনস্টিটিউশন, সংবিধান আসলে কি তোমরা দেখবে নানা রকম কেস দেখবে, পুলিশে মামলা বা চোর ডাকাত যদি চুরি করে তাদের জন্য পুলিশে এক রকমের মামলা কেস দার্জ করে। কেউ ধরো কাউকে খুন করলো তো সেটার জন্য আরেকটা কেস, বা কেউ ধরো কোনো ক্রাইম করলো, যেমন কি কোনো ধরো বড় সড়ো ক্রাইম করলো সেজন্য আলাদা একটা কেস। এইসব কেস দেখবে তোমরা শুনে থাকবে ধারা 40, ধারা 41, ধারা 50, এইসবগুলো যে নির্দেশ করে সেটা হলো আমাদের কনস্টিটিউশন, যেগুলো আমাদের কনস্টিটিউশন বা সংবিধান এর ধারা, যার আমাদের এই কনস্টিটিউশন জারি হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তাই 26শে জানুয়ারি দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। এর পরের প্রশ্ন বলেছে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত। এর আগে তোমাদেরকে আমি জানিয়ে রাখি আসলে লুপ্তপ্রায় মাছ কী। দেখো লুপ্তপ্রায় মাছ বলতে সেই মাছগুলিকে বলা হয়েছে যে মাছগুলি এখনও সম্পূর্ণ হারিয়ে যায়নি, মানে কিছুটা হলেও তাদেরকে দেখা যাচ্ছে না আর বাজারে পাওয়া যাচ্ছে না। যে সমস্ত মাছগুলি, সেই মাছগুলি এখন লুপ্তপ্রায়, যারা আস্তে আস্তে হারিয়ে চলছে, সেই মাছগুলিকে লুপ্তপ্রায় মাছ বলা হয়। আচ্ছা, লুপ্তপ্রায় মাছকে বাঁচানোর জন্য কী কী করা দরকার সেই বিষয় নিয়ে আজকে আমরা জানব।
এক নম্বর পয়েন্টে বলেছে লুপ্তপ্রায় মাছগুলোকে ধরা নিষিদ্ধ এমন সরকারি নিষেধাজ্ঞা জারি করা হবে। দেখবে পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন সাইনবোর্ড লাগানো থাকে রাস্তার ধারে বা পুকুরের ধারে, দেখবে অনেক কিছু কাজের জন্য সেরকমই একটা সাইনবোর্ড পঞ্চায়েতি বা সরকারি সংস্থা দ্বারা লাগানো দরকার, যেখানে বলা থাকবে যে লুপ্তপ্রায় মাছ ধরা বেআইনি, ধরলেই জরিমানা। তারপর বলেছে লুপ্তপ্রায় মাছগুলিকে হাটে বাজারে কেনা বেচা করা নিষিদ্ধ করতে হবে। তার পরের পয়েন্টে বলেছে লুপ্তপ্রায় মাছের তালিকা বের করে সেই সব মাছের সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। দেখো আমরা যারা পড়ছি তারা হয়তো জানবো যে লুপ্তপ্রায় মাছগুলি কোনগুলোকে হারা যাবে না, কোনগুলোকে কেনা যাবে না, কোনগুলোকে মারা যাবে না, সেগুলো জানবো। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা বই খাতা পড়ে না বা যারা পড়েছে দিয়ে ভুলে গেছে, তাদের জন্য কি করা উচিত? তাদেরকে সচেতন করা উচিত। তাদেরকে এই লুপ্তপ্রায় মাছের জন্য তালিকা বের করে তাদেরকে বলা উচিত, সেই বিষয় নিয়ে চর্চা করতে হবে। তারপর পয়েন্ট বলেছে সরকারিভাবে পঞ্চায়েতের অধীনে দু একটা পুকুর ওই সমস্ত লুপ্তপ্রায় মাছের চাষ করতে হবে। দেখো এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে বলা আছে যে সরকারিভাবে দুটো পুকুর, প্রতিটি গ্রামে যদি দুটো করে পুকুর রাখা হয় এবং সেই পুকুরে সমস্ত লুপ্তপ্রায় মাছের চাষ করা হয়, তাহলে দেখো ধীরে ধীরে লুপ্তপ্রায় মাছের সংখ্যা অনেক কমে যাবে। এই সমস্ত পয়েন্টগুলিকে নিয়ে তোমরা পয়েন্ট করে লিখবে। দেখো যত তোমরা পয়েন্ট করে লিখবে তত তোমাদের পরীক্ষার খাতায় টিচাররা, শিক্ষক শিক্ষিকারা বেশি করে নাম্বার দিবেন। তাই আমি সাজেস্ট করে বলবো তোমাদেরকে তোমরা যতটা সম্ভব পয়েন্ট করে লেখার চেষ্টা করবে যে কোনো প্রশ্নই। চলো শেষের প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করা যাক। আলোচনা করার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো, যারা ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণ আমাদের এই চ্যানেলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী সমস্ত বিষয় খুব সহজ সরলভাবে পড়ানো হবে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। এর পরের প্রশ্নতে বলেছে শকুনেরা হারিয়ে যাচ্ছে কেন? তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবে যে যারা দেখবে মরা মাংস, মরা প্রাণীদের খেয়ে বেড়ায়, সেই সমস্ত পাখিগুলো, সেই শকুনগুলোকে আর দেখা যাচ্ছে না। দেখো তার কারণ কি? শকুনরাও লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। তার কারণটা বলছে শকুনেরা মরা জন্তুর মাংস খায়, কিন্তু এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়, তাই গরুর মাংসে বিষ থাকে। সেই মাংস খেয়ে শকুনরা মরে যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে। দেখো আমরা দেখবে অনেকে গরুর গায়ে পোকামাকড় বা অনেক ধরনের খারাপ জীবাণু আক্রমণ করে বা বাসা বাঁধে, বা অনেক সময় গরুর দেখবে অনেক রকম প্রবলেম হয়, অনেক রকম ব্যথা বেদনার জন্য ওকে ওষুধ দেওয়া হয় বা ইঞ্জেকশন করা হয়। সেই সমস্ত ইঞ্জেকশন বা ওষুধ দেওয়ার ফলে গরুর মাংসে অনেক বিষ ছড়িয়ে যায়, যে বিষগুলো যখন গরুটা মারা যায় সেই বিষগুলো খুবই সক্রিয় হয়ে যায়, এবং যখন শকুনেরা ওই গরুর মাংস খেতে আসে তখন শকুনেরাও সেই বিষের খেয়ে নেয় এবং সেই বিষের আক্রান্তে তারাও মারা যায়। এরপরে শেষের প্রশ্নে বলেছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ক্লাস 6-এ যখন তোমরা উঠবে তখন তোমরা একটা নতুন পাঠ্য বই পাবে, যার নাম অতীত ও ঐতিহ্য, যেটা ইতিহাস নামে পরিচিত। সেই ইতিহাস বইটি যেটা আমি পড়াবো তোমাদেরকে, ওই ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারের একটা ছোট্ট টুকরো কথায় তোমরা এই নামটি পাবে, নদীমাতৃক সভ্যতা। তাই বলছি এই নদীমাতৃক সভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, কারণ পরের বার তোমাদেরকে ইতিহাসে বুঝতে সহায়তা করবে। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? তোকে বলেছে বিভিন্ন কারণে মানুষরা নদীর তীরে বা নদীর উপত্যকাকে বসবাসের আদর্শ স্থান বলে মনে করেছেন, তাই সেখানে বসবাস শুরু করে। ক্রমশ নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে সভ্যতা, একেই বলে নদীমাতৃক সভ্যতা।
যেমন সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠায় হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার নামটাও তোমরা ক্লাস 6-এ 7-এ 8-এ অনেকবার পড়বে, তাই অত্যন্ত গুরুত্ব সহকারে এই কোশ্চেনটি তোমরা পড়বে। দেখো বলেছে বিভিন্ন কারণে মানুষ নদীর তীরে বাস করে। দেখো এটা আগেকার যুগের কথা, অনেক দিন আগে যখন টিউবওয়েলের অত ব্যবস্থা ছিল না, যখন এখন তো মোটরের ব্যবস্থা হয়েছে, একটা সুইচ টিপলে কত পানি উঠে যায়, কিন্তু তখনকার যুগে মানে অনেক কাল আগের কথা বলেছে, যখন মানুষরা খাবার পানীয় পেত না নিচ থেকে, তখন তারা নদীর পানিকে খাদ্য পানীয় হিসাবে গ্রহণ করত। তারপর যখন তারা চাষাবাস করার জন্য যখন তাদের পানির প্রয়োজন হলো, তখন তারা নদীর ধারেই বেশিরভাগ থাকতে শুরু করলো, কেননা তাদেরকে জল বয়ে নিয়ে যেতে অনেক কষ্ট হতো। তাই তারা ভাবতো যে নদীর কাছাকাছি অঞ্চলে থাকলে ওই জল নিয়ে তারা চাষাবাস এবং আরও নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে কার্যকারী জলের ব্যবহার তারা করতে পারত। যেমন জলে রান্নাবান্না, কাপড় কাচা ইত্যাদি বিভিন্ন কাজ করা যায়। সেই সব কাজের জন্য তারা নদীর স্থানটিকে বেছে নিয়েছিল। তোমাদেরকে আরও একটা কথা বলে থাকি এই সভ্যতা শব্দটি দিয়ে। দেখো আমি যখন পড়তাম তখন আমি ভাবতাম যে সভ্যতা মানে সভ্য মানুষ বা অসভ্য মানুষ, কিন্তু এটা একদমই নয়। সভ্যতা মানে বোঝায় যেমন আমাদের কি কাজ, আমরা কি করি, যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা, আমাদের খাওয়া, আমরা সভ্যতা বলতে অনেকটা সভ্য মানুষের মতোই। যেমন ধরো কুকুরদের বা তুমি অন্য কোনো প্রাণীদের বলো, তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান বা আশ্রয়স্থান থাকে না, কিন্তু মানুষের নির্দিষ্ট একটা বাসস্থান দরকার, নির্দিষ্ট একটা বাড়ি ঘর দরকার, তারপরে সেখানে থাকার জন্য চাষবাস, খাবার ইত্যাদি সব কিছুর প্ল্যানিং নিয়ে মানুষেরা করে। সেই সব জিনিসকেই একসঙ্গে সভ্যতা বলা হয়। তাই সেই সময়ে এই নদীকে ঘিরেই তারা বিভিন্ন সভ্যতা অর্জন করত। এই নদী ছিল তাদের কাছে মায়ের মতো, তাই এই নদীকেই বলা হতো নদীমাতৃক সভ্যতা। নদীর পার্শ্ববর্তী এলাকায় মানুষেরা বাস করাকে নদীমাতৃক সভ্যতা বলবে। ক্লাস 6-এর টুকরো কথা, ইতিহাসের টুকরো কথার অংশে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে নদীমাতৃক সভ্যতা জিনিসটা কী। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ পর্যন্ত আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে। আমি বলবো তোমরা এই ভিডিওতে আলোচিত সমস্ত প্রশ্ন উত্তরগুলো অতি গুরুত্ব সহকারে পড়বে এবং এগুলোকে মুখস্থ করে নিয়ে যাবে। দেখবে পরীক্ষার হলে তোমরা অনেকটা লাভবান হবে যদি তোমরা এই প্রশ্নগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়ে দিয়ে থাকো। আমি বলবো শুধু এগুলোই পড়লে হবে না, তোমাদেরকে 100% নাম্বার পাওয়ার জন্য আরও বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। তোমরা যদি আরও ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চাও, তোমরা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। মনে রাখবে স্ট্রং বেস পাঠশালা তোমাদের সব সময় সাথে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।